যদি শহীদ শরীফ ওসমান মীর হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার যদি না করা হয়, যদি এই ইস্যুকে যদি কোনোভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, যদি শহীদ শরীফ ওসমান মীর হাদি ভাইয়ের সেই তুমুল লড়াইয়ের আন্দোলনকে কোনোভাবে যদি দমন করার চেষ্টা করা হয়, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলছি জুলাই বিপ্লবের সেই চূড়ান্ত রূপ আপনাদের আমরা দেখিয়ে থাকবো। বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগ, মডি লীগ, হায়না লীগ, কুড়ি লীগ, সকল প্রকারের সেটেলমেন্ট, সকল প্রকারের ভারতীয় সেটেলমেন্ট, সকল প্রকারের লীগ সেটেলমেন্ট পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জন্ম দিয়ে যাচ্ছেন শহীদ শরীফ ওসমান হাদির মেজো ভাই শরীফ ওমর হাদি। প্রথমত তিনি সরকারের দেয়া যুক্তরাজ্যের লোভনীয় চাকরি গ্রহণ করেছেন, যার ফলে ওসমান হাদির বিচার চেয়ে চলমান আন্দোলন অনেকটাই থেমে গিয়েছে। তবে সম্প্রতি তিনি অনেক ন্যাক্কারজনক এক ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে তিনি শহীদ ওসমান হাদির একমাত্র সন্তান ফিনাজকে তার মায়ের কোল থেকে কেড়ে নেওয়ার কথা বলেছেন। তবে কি ওসমান হাদির জীবনের মূল্য 1 কোটি টাকা? খুনিদের বিচার না করে হাদির ভাইকে চাকরি ও পরিবারকে কোটি টাকার ফ্ল্যাট দিয়ে দায় সারছে সরকার। তবে তা কোনোভাবেই মেনে নিচ্ছে না হাদির বোন, বন্ধু ও স্ত্রী। তারা প্রতিনিয়ত প্রতিবাদের ঝড় তুলছেন। ইনশাআল্লাহ যদি আমরা ক্ষমতা বা সরকার গঠনে সক্ষম হই, শরীফ ওসমান হাদির সহ জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ভাইদেরকে যারা খুন করেছে তাদের বিচার নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। শরীফ ওসমান হাদি ভাই যে ইনসাফের পক্ষে, যেই ন্যায় নীতির পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে তার লড়াই শুরু করেছিল, সেই লড়াই আমরা চালিয়ে ভোট কয়টা পাই না পাই, কিন্তু আমি বলেছি বাংলাদেশে যতদিন জীবন থাকবে চাঁদাবাদী, সন্ত্রাসী, দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ কায়েমে, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ। মির্জা আব্বাসের যে কয়জন কর্মচারী আছে, ওর দলে সেই কয়জন নেতা কর্মী নাই, ওর কথাই বিএনপি মির্জা আব্বাসকে বহিষ্কার করবে, এটাকে মাহমুবাড়ির আবদার। আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে নেবে বলে দিলাম। নাউজুবিল্লাহ। মানুষ কতটা নিচে নামলে, মানুষ কতটা ছোটলোক হলে এরকম একটা জঘন্য কথা বলতে পারে? আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে নেবে বলে দিলাম। জামাত ইসলামের নারী কর্মীরা যদি কারো বাড়িতে ভোট আনতে যায়, ভোট চাইতে যায়, তাহলে তাদের কান দিয়ে ছায়া খুলে দেবেন। নাউজুবিল্লাহ বলেন ভাই, নাউজুবিল্লাহ। এটা বলতেছে ভাই, নেতা কর্মীদের আদেশ দিচ্ছে। কে আদেশ দিচ্ছে? একজন বিএনপি নেতা। কত সুন্দর কথা বলতেছে। হ্যাঁ, জামাত ইসলামের নারী কর্মীরা ভোট চাইতে গেলে তাদের টান দিয়ে ছায়া খুলে দিবে। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। দর্শক, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে এই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, দেখেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, আমি এটা কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি। পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জন্ম দিয়ে যাচ্ছেন শহীদ শরীফ ওসমান হাদির মেজো ভাই শরীফ ওমর হাদি। প্রথমত তিনি সরকারের দেয়া যুক্তরাজ্যের লোভনীয় চাকরি গ্রহণ করেছেন, যার ফলে ওসমান হাদির বিচার চেয়ে চলমান আন্দোলন অনেকটাই থেমে গিয়েছে। তবে সম্প্রতি তিনি অনেক ন্যাক্কারজনক এক ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে তিনি শহীদ ওসমান হাদির একমাত্র সন্তান ফিনাজকে তার মায়ের কোল থেকে কেড়ে নেওয়ার কথা বলেছেন। একই সাথে ওসমান হাদির স্ত্রীকে নিয়ে খুব বাজে মন্তব্য করেছেন ওসমান হাদির এই মেজো ভাই। সাম্প্রতিক এই ফেসবুক পোস্টে তিনি লেখেন, তোমরা হাদির যা ছিল সব নিয়ে নাও, এমনকি তার বউকেও নিয়ে নাও, শুধু আমার সন্তানকে আমাকে দিয়ে দাও, তাকে নিয়ে আমি ইউকে চলে যাব নিরাপদ বসবাসের জন্য। শরীফ ওমরের সেই পোস্টের জবাবে ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা লিখেন, ভাইয়া আপনি ইউকে যাবেন খুব ভালো, তবে আমার ফিনাজকে নিয়ে কেন টানাটানি করছেন? ফিনাজ বাদে আমার আর আছে কি? আমি তো সরকারের জব অফারও ফিরিয়ে দিয়েছি। পরবর্তী এক ফেসবুক পোস্টে ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা লিখেন, মেজু ভাইয়া, ওসমান হাদির বউ কোনো প্রোডাক্ট না যে কেউ চাইলেই নিয়ে যাবে, আর ফিনাজকে সবাই নিয়ে নিতেই চাইবে, এটাই স্বাভাবিক। ফিনাজের বাবা একজন শহীদ ওসমান হাদি। পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে ওসমান হাদির ভাই তার ফেসবুক পোস্টে ডিলিট করে দেন। তবে সার্বিক বিষয়ে ওসমান হাদির মেজো ভাইকে সবাই প্রচন্ড ধিক্কার জানিয়েছেন। ভাইকে বিক্রি করে তিনি আজ বিদেশে রাজকীয় জীবন বেছে নিচ্ছেন, এমন অভিযোগ দিচ্ছেন অনেকে। বিকারুন্নাসা নিয়ন্ত্রণ করে, সিদ্ধেশ্বরীতে নিয়ন্ত্রণ করে, এগুলো তো ওপেন সিক্রেট, মানুষ জানে এগুলা। ঢাকা 8 আসনের বাসিন্দারা জানে। মির্জা আব্বাসের যে আমলনামা, এটা বাংলাদেশের সকল মানুষ জানে। তারপরও একটা চোর, বাটপার, চিটার, ডাকাত, মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ, তাহলে আমরা কোন সমাজে বসবাস করি? এই জন্য আমি বলবো, মির্জা আব্বাসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। উনি ভালো মানুষ। খালেদা জিয়া ছেলে তারেক রহমান অনেক ভালো মানুষ, সমস্যা নাই। কিন্তু বাংলাদেশে ওনারা চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, এগুলো ওনাদের বন্ধ করতে হবে, দাঁড়াতে হবে। আমি এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি ভোট কয়টা পাই না পাই, কিন্তু আমি বলেছি বাংলাদেশে যতদিন জীবন থাকবে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ কায়েমে, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কি আমার কয়টা পিভিসি ব্যানার লাগিয়েছি হিসাব নিয়েছেন? আমি 20টা লাগিয়েছি, 20টা অনুমোদন আছে। নিয়ম পড়েছেন? নিয়মটা পড়লে জানবেন। আর অন্যরা কয়টা লাগিয়েছে পিভিসি দেখবেন। আমি নিয়মের মধ্যে আছি, অর্থাৎ আপনি 20টা রঙিন লাগাইতে পারবেন, এটা নিয়মের মধ্যে আছে। এবং গতকালকে রাতে আমার হলো অনেকগুলো ব্যানার ছিঁড়ে নেওয়া হয়েছে।
আপনাদের আজকে মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা ৮৮ দানবের সাথে লড়াই করছি। এই দানব এখানে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতির যে সিস্টেমগুলো রয়েছে এগুলোর পাহারাদার হিসেবে রয়েছে। এবং উনি গতকালকে আমরা বলেছিলাম যাতে অস্বীকার না করে, মানুষের সামনে রয়েছে, আবার অস্বীকার করেছে। মির্জা আব্বাস সাহেবকে বলবো, মারেন যত মারেন মারেন, আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করবো। আমরা দরকার হয় আপনার পেটুয়া বাহিনী দিয়ে আমরা আমাদের লাশ ফেলে দেন, তারপর আমরা 12 তারিখ পর্যন্ত কিছু বলবো না, কারণ আমরা গণতন্ত্র রক্ষা করতে চাই। এখন আমাকে অনেকে কোশ্চেন করে যে 5 তারিখের আগে কই ছিলাম। রাতে আমাকে হল থেকে ছাত্রলীগ বের করে দিয়েছিল রাত 2টার দিকে। 54 দিন সীমান্ত হত্যার বিরুদ্ধে শীতকালে রাজু ভাস্কর্যে বসেছিলাম। ছাত্রলীগের সময় কত নির্যাতনের শিকার হয়েছি, আমরা কখনো এগুলো মিডিয়ার সামনে বলতে চাইনি। যারা আপনার মিডিয়া হাউসে ক্যাম্পাসে অ্যাটলিস্ট কাজ করে, প্রত্যেকটা লোক আমাকে চিনে, জানে আমরা কি লড়াইটা করেছিলাম। 200 লোক পুরা বাংলাদেশের 2000 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে। ভাই আপনি ক্যাম্পাসে দেখেন না আমরা ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করছি না? এখন আমরা এগুলো বলতে চাই না, এখন আমরা সমাজটা পরিবর্তন করতে চাই। এগুলা বলে যারা প্রোপাগান্ডা করে, আমরা তাদের সাথে হাত মিলাইতে চাই না, কোনো কিছু কাজ করতে চাই না। আমি আমার মতন কাজ করে যেতে চাই। অনেকে আমাকে বিয়াদব বলে, আমি যদি চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় বিয়াদব হতে পারে, আমার বিয়াদব হতে সমস্যা নাই। ঠিক শেখ হাসিনা আমাদেরকে বিয়াদব বলেছিল, আরো রাজাকারও বলেছিল। একই সিস্টেম তো আছে এখন। ভাই আপনারা মিডিয়া যারা আছেন প্লিজ আওয়াজ তুলুন, আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে। আপনার মিডিয়া সেক্টরে কি হচ্ছে আপনারা জানেন, প্রত্যেকটা মিডিয়া হাউস দখল করে নিয়েছে। প্রত্যেকটা মিডিয়া কর্মীকে, এই যে আপনার একটা নিউজ আজকে আমার নিউজটা দিবেন, এটা শেষে উঠবে ধানের শীষে ভোট দিন, অর্থাৎ মিডিয়া বাইং করে ফেলছে। এটা কোনো কান্ট্রি? কিভাবে মিডিয়া হাউসগুলো চলতেছে, প্রশাসন কিভাবে চলতেছে আপনি দেখেন। এই যে ফুটপাতে এত দোকান বসেছে, এগুলো চাঁদাবাজির মাধ্যমে বসেছে। তাহলে আলহামদুলিল্লাহ এক সাংবাদিক ভাই বলেছে আমরা সাংবাদিক ভাইদের পাশে আছি ইনশাআল্লাহ। কিন্তু আমি কালকে এই যে একে আজাদের একটা চ্যানেল আছে, চ্যানেল 24, এখানে আছে চ্যানেল 24, নিউজ 24। কালকে ওনারা একটা গিয়ে হাবিবুল্লাহ বাহারের সামনে বললো আমি নাকি আগে ঘোষণা দিই না ওইখানে যাবো। এর আগের দিন আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম 11টা 10 আমার প্রোগ্রাম আছে, আমি রাতে একে আজাদকে ফোন দিয়েছিলাম। আগে সারাদিন ফোন দিয়ে আমাদের বিরক্ত করতে, এখন কালকে রাতে আমার ফোনটা ধরে নাই। আমি তাকে নিউজটা পাঠিয়েছি। আমি চ্যানেল 24 উদ্দেশ্যে বলবো, আপনি যে ভুল নিউজটা করেছেন এই নিউজটা সরাবেন। আপনারা অন্য যারা ভালো কাজ করতেছেন আপনাদের শুভকামনা, আপনাদেরকে বেতন বৃদ্ধি করে দেয় যাতে আপনারা সাংবাদিক জগতে নতুন করে একটা শুভ সূচনা করতে। নাসিরউদ্দিন পাটোয়ারির ঘটনা থেকে শুরু করে আরো বেশ কয়েকটি আলোচিত ঘটনায় 24 ঘন্টায় বিএনপির বিরুদ্ধে জামাত এনসিপি অসাধারণ ঘটনা ঘটিয়ে দিয়েছে। বিএনপির ভোট ব্যাপক হারে কমে যাচ্ছে। নির্বাচনী প্রচারণার দিন পর্যন্ত যদি বিএনপির ভোট বাংলাদেশে 22% থেকে থাকে, এখন সেটা 15% নেমেছে। ভোটের দিন বুঝবেন যে বিএনপির অবস্থা কতটা খারাপ। কারণ নির্বাচনী প্রচারণায় বিএনপি রাম ধরা খাচ্ছে, আকাম করে এমন ধরা খাচ্ছে যে মানুষ সিসি করছে। এবং জামাত এনসিপি যে মহা উদ্যোগ নিয়েছে, এতে বিএনপির অবস্থা আরো খারাপ হবে। বিএনপি করুণ পরিণতিতে পড়বে। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে বিএনপি, অন্যদিকে নারী নেত্রীদের উপর, নারীদের উপর পরিকল্পিত হামলা করছে তারেক রহমানের নির্দেশে বিএনপি। এবং তারেক রহমানের অনুসারীরা নারীদের ছায়া খুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে, নারীদের নগ্ন করে ফেলার হুমকি দিচ্ছে। আপনি চিন্তা করেন, এটা হচ্ছে রাজনীতি তাদের। এখন যারা নারীদের নগ্ন করে ফেলতে চায়, আমার আপনার যাদের শরীরে রক্ত আছে, তারা কি এই বিএনপি রাজনীতি মানবেন? এটা সহ্য করবেন? কোন হালাল জাদা অথবা যারা সন্তান বৈধভাবে গর্ভধারণ করেছেন এরকম কোনো মায়েরা এই বিএনপিকে মানবেন? নেভার। অতএব বিএনপির ভোট তো কমছে এবং আরো কমবে। বিশেষ করে এই বিষয়টা জামাত এনসিপি সাকসেসফুলি মার্কেটিং করতে পেরেছে। কিন্তু এখানে জাতীয় মিডিয়ার ভূমিকা দুঃখজনক। যেমন নারীদের ছায়া খুলে নেওয়ার হুমকি দেয় বিএনপি, তারেক রহমানের অনুসারীরা। এটা যদি জামাতের কেউ বলতো, তাহলে সুস্পষ্টভাবে, সন্দেহাতীতভাবে প্রথম আলো, ডেইলি স্টার এটা নিয়ে লেড নিউজ করত এবং নারীবাদীরা রাস্তায় নেমে যেত এবং তারা রাস্তা অবরোধ করত। কিন্তু নারীবাদী এবং প্রথম আলো, ডেইলি স্টার যে ভণ্ড, তার প্রমাণ হচ্ছে নারীদের নগ্ন করে ফেলার হুমকি দেয় এই বিএনপি সন্ত্রাসীরা। কোথাও কোনো টু শব্দ নেই, 101 বিশিষ্ট নাগরিকের বিবৃতি নাই, প্রথম আলো, ডেইলি স্টারের কলাম নাই, লেড নিউজ নাই, নারীবাদীদের প্রতীকী অবস্থানও নাই, তাদের সঙ্গীত গেয়ে গেয়ে অবরোধ শাহবাগে তাও নাই। অতএব এই নারীবাদীরা যে সিলেক্টিভ এবং ভণ্ড তার প্রমাণ পেয়েছেন। আসলে তারা নারী অধিকার নিয়ে কাজ করে না, তারা কিছু সিলেক্টিভ নারী, তাদের দলের, তাদের বলয়ের, তাদের অধিকারের জন্য কাজ করে। এবং যতটা অধিকারের জন্য কাজ করে, তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে নারী এই ইস্যুকে কাজে লাগিয়ে অনৈতিক ফায়দা হাসিল এই জন্য কাজ করে। আসলে এটা অধিকার রিলেটেড বা আন্তরিকতার কোনো বিষয় না। এখানে জাতীয় মিডিয়া এবং নারীবাদীরা যাই করুক, যেহেতু এদেশের অধিকাংশ জনগণ এখন জামাত এনসিপি করে, সোশ্যাল মিডিয়ায় তারা অ্যাক্টিভ এবং জনপ্রিয়, এই জন্যে জামাতের লোকজন, এনসিপির লোকজন, শিবিরের লোকজন ফেসবুকের মাধ্যমেই বিষয়টা নিয়ে যা করার করে দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জেনে যাচ্ছে, জানছে। মিডিয়াগুলো প্রচার করছে না, তাতে কি? সিটিজেন জার্নালিজম, যে বিএনপি এদেশের নারীদের ছায়া খুলে নিয়ে যেতে চায়, বিএনপি নারীদের পেটে লাথি মারছে রাজনৈতিক ভিন্ন মতের কারণে। এবং মির্জা আব্বাস, তারেক রহমান এরা পরিকল্পনা করে জুলাই যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারিকে থামাতে চায়, তার উপর হামলা করছে, তাকে ডিস্টার্ব করছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভয় দেখাচ্ছে।
নাসিরুদ্দিন পাটোয়ারির মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে, যে যাতে নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচন থেকে পিছু হটেন। কারণ এগুলোর নেপথ্যে যে তারেক রহমান, নারীদের ছায়া খুলে নিয়ে যাওয়ার ঘোষণা, নারীদের পেটে লাথি মারা এবং প্রার্থীর উপর হামলা করা, আরিফুল ইসলাম আদিব কিংবা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা, এগুলো যে সব তারেক রহমানের মাস্টার প্ল্যান, এগুলো যে মাস্টার মাইন্ড তারেক রহমান, এটা জাতিকে বোঝানো সম্ভব হচ্ছে। বিবিসির খবর, এই বিবিসি রিপোর্টে করেছে, দেখেন এটার একটা তাৎপর্য আছে। কিন্তু বিবিসি করবে কি? ওটা তো জামাত এনসিপির লোকজনই জনগণকে জানিয়ে দিয়েছে। 24 ঘন্টার মধ্যে দেখলাম বাংলাদেশের সমস্ত মানুষ তাদের সবার কাছে পৌঁছে গিয়েছে যে মির্জা আব্বাস বাহিনী নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে। অধিকাংশ মানুষ বিশ্বাস করেছে যে মির্জা আব্বাস বাহিনী, তারেক রহমান বাহিনী নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে। এবং বাংলাদেশের সমস্ত মানুষ জেনে গিয়েছে যে বিএনপি নারীদের পেটে লাথি মারে, নারীদের উপর আঘাত করে, তাদের ছায়া করে নিতে চায়। 24 ঘন্টায় জামাত এনসিপি এই মেসেজ পুরো জাতির কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। পাটোয়ারির উপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমান সম্মতিত হয়েছে, নাহিদ ইসলাম নিজে অভিযোগ করেছে। মজা না? ইটস ভেরি সিগনিফিকেন্ট। এটি হচ্ছে তাৎপর্যপূর্ণ ঘটনা যে মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে দেশে নারী নির্যাতন, হামলা, নারীদের ছায়া করে নেওয়ার পরিকল্পনা এগুলো চলছে। এবং এটা পুরো জাতিকে আপনারাও জানিয়ে দিবেন, আমরা কথা বলছি, আপনারাও শেয়ার করে জানিয়ে দিবেন। এর মধ্যে দিয়ে বাকি সবাই জানো, তারপরে তারা ব্যালটের মাধ্যমে এর জবাব দিবে। তো এটি 24 ঘন্টায় এই নারীদের উপর হামলা এবং বিএনপি সহিংস হয়ে ওঠা প্রার্থীদের উপর হামলা, এর ফলে বিএনপির লক্ষ লক্ষ ভোট কমছে। অনেক আনডিসাইডেড ভোটার। মিরপুর বাংলা কলেজের এক শিক্ষার্থীর সাথে, এক নারী শিক্ষার্থী, আমার আত্মীয়, তার সাথে কথা বললাম যে তুমি ভোট দিবা কিসে। তিনি বলছেন যে স্যার, যেভাবে যে কারণে হোক না কেন স্যার বলেন, স্যার ভোট দিব সৎ এবং যোগ্য মানুষকে, তবে বিএনপিকে না, বিএনপি যেন ক্ষমতায় না আসুক। আমি তার সাথে আর কথা বলি, জাস্ট এতটুকুই। এর মানে বিএনপি যে নারী বিদ্বেষী দল, নারীদের উপর হামলাকারী দল, নারী নির্যাতনকারী, নারী হেনস্থাকারী, নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং, স্লেম, এই বিভিন্ন ধরনের নির্যাতন, বুলিং পার্টি, একটা জাতীয়তাবাদী সাইবার বুলিং পার্টি, স্লাট শেমিং পার্টি, এটা নারীরা সবাই জানে, শিক্ষিত নারীরা, গ্রামের মায়েরা সবাই দেখেছেন। অতএব এগুলো দেখছে আর সিসি করছে। যারা জামাতকে দেখতে পারে না তারাও শুধু বিএনপিকে পরাজিত করার জন্য এখন জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, জামাত ভোট যে সবাই জামাত ভালো এই জন্য পাবে তা না। এই নারী নির্যাতনকারী, নারীদের উপর হামলাকারী সন্ত্রাসী দল বিএনপিকে ঠেকানোর জন্য জামাতকে পছন্দ না করলেও এখন জামাতকে ভোট দিতে হবে। এবং জামাতকে যারা পছন্দ করেন না, আমি বলবো যে জামাতের সাথে মিশুন, জানার চেষ্টা করুন, আপনার ভুল ভেঙে যাবে। আমি দেখেছি যারাই জামাতকে দেখতে পারে না বা বিভিন্ন সমালোচনা করেন, তার কাছ থেকে যদি দেখেন, কাছাকাছি আসেন, বক্তব্য শুনেন, ইসলামী সাহিত্য পড়েন, আপনার এই ভুল থাকবে না। তো দর্শক, ঢাকার রমনায় হাবিবুল্লাহ কলেজে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমান সম্মতি করেছে। এই একটা বক্তব্য যেভাবে মার্কেটিং করেছে এবং মানুষ বিশ্বাস করেছে, বিএনপির ঘটনা এতেই ঘটে গেছে। এরপর আসেন আমি জামাতের বক্তব্য। জামাত তো নারী মহাসমাবেশে ঘোষণা দিয়েছে, নারীর কোনো অপমান হলে ছেড়ে কথা বলবে না জামাত। এর মানে এতক্ষণ পর্যন্ত ছাড় পেয়েছে, নারীকে লাথি মেরে ছায়া খুলে দেওয়ার ঘোষণা দিয়ে তারা এখনো বেঁচে আছে। বেঁচে আছে বলতে জেলে নাই অথবা বহাল তবিয়তে আছে অথবা মাইর খায়নি, আমি এটা নেগেটিভলি কোনো নেব। বেঁচে আছে, আমি এটা মেরে ফেলা উচিত তা না। আমি স্পষ্টভাবে বলছি, যা করা দরকার এটা রাষ্ট্র করবে, আমি নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তবে হ্যাঁ, সামাজিক প্রতিরোধ, রাজনৈতিক প্রতিরোধ, এই বিষয়টা আছে। তবে এই যে জামাতের বক্তব্য, নারীর কোনো অপমান হলে ছেড়ে কথা বলবো না, ছাড় দিবেন না, এই যে কঠোর অবস্থান, তো এগুলোর মাধ্যমে গত 24 ঘন্টায় বিএনপির ভোট লক্ষ লক্ষ কমে গিয়েছে। বিশ্বখ্যাত গণমাধ্যম আল জাজিরাতে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একটা ইন্টারভিউ দিয়েছেন। পূর্ণাঙ্গ ইন্টারভিউটা আমরা এখনো সামনে পাইনি, কিন্তু সাংবাদিক জুলকারনাইন সায়ের এর একটা ছোট অংশ আমাদের সামনে এনেছেন। আমরা সেটারও খুব গুরুত্বপূর্ণ দুটি কথা একটু দেখে নেই আগে। You say that you respect women and you believe that women can rise to leadership positions. Can I ask you how many women candidates has the Jamaat-e-Islami fielded in this election, in the parliamentary election? Not a single one, but we are preparing. You will not see any substantial number in any other parties also, because this is a cultural entity in Bangladesh. We are getting prepared for that. No, but we are not saying. But surely it's not zero in any other party. Why not have even one woman candidate? Answer is we are preparing for that. Okay, but what about the position of the head of the Jamaat? Could a woman take your place one day? It's not possible. It's not possible, because Allah made everyone in its own entity. What Allah made, yes, we cannot change it. It's quite remarkable you're saying this in a country where you've had women prime ministers for the past 3 decades. নারী প্রার্থী এবং একজন নারীর জামাতের প্রধান হওয়া নিয়ে তার কথা, প্রধান হওয়া নিয়ে কথাটা নিয়ে পরে কথা বলছি। এটাই হলো সবচেয়ে বড় বোমা তিনি আজ প্রকাশ্যে ফাটিয়েছেন। কিন্তু নারী সদস্য, নারী এমপি প্রার্থী নিয়ে কথা, আমরা জানি জামায়াত ইসলামী একজনও নারী প্রার্থী দেননি। তিনি তার, আপনারা শুনলেন যে তিনি তার বক্তব্যে বলছেন তারা প্রস্তুতি নিচ্ছেন এটার জন্য। মানে আমরা একটু খেয়াল করি, জামাতের নারীরা মাঠে মাঠে মানুষের ঘরে ঘরে ভোট চাইতে যাচ্ছেন এবং খুবই অ্যাক্টিভলি তারা কাজটা করছেন। জামাত নিজে দাবি করে যে তাদের সদস্যের 40% নারী,
আমি মনে করতে পারি খুব ছোটবেলা থেকে আমি দেখেছি জামাতের নারীরা মানুষের বাসায় গিয়ে গিয়ে তাদের তালিম বা নানান ফর্মে তাদের রাজনীতির ক্যাম্পেইন করে যান। তো জামাতের নারীরা খুবই অ্যাক্টিভ, আমি এটা বলতে চাইছি অন্য যে কোনো পার্টির নারীদের তুলনায়। কিন্তু সেই নারীদেরই তিনি প্রস্তুত মনে করছেন না, মানে একজনও, মানে উনি আবার পাশ কাটানোর চেষ্টা করছেন, কেউই খুব সিগনিফিক্যান্ট নাম্বারের নারী দেননি। তখন অ্যাঙ্কার রাইটলি প্রশ্ন করেছেন একজনও কি পাওয়া যায়নি, মানে এত বছরে তাহলে জামাত একজন নারীকেও প্রস্তুত হিসেবে পাননি যিনি নির্বাচন করবেন, জনগণের ভোটে নির্বাচিত হতে চাইবেন। যদিও 2001 সালে বিএনপি জামাত সরকারের সময় তাদের নারীরা সংসদে ছিলেন সংরক্ষিত হিসেবে, কথা বলেছেন কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু তারা গিয়েছিলেন, তাদেরকে দেখা যেত। এবারে নিশ্চয়ই তারা যাবেন, সো তারা এভাবে পাঠাতে পারেন, কিন্তু তারা ভোট চাইতে, ভোট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত, যেটার ভীষণ শক্তিশালী একটা অবস্থান আছে, সেটা তারা করবেন না। এটা হলো তাদের ব্যাপার। একটু প্রসঙ্গত যোগ করে রাখি, নারী সম্পর্কে জানা শফিকুর রহমানের উক্তি, তিনি একদিন একটা সমাবেশে আমি ভিডিও করেছি, ওখানে ডকুমেন্ট আছে, যে কেউ দেখে নিতে পারেন, আজকে এখানে যোগ করছিলেন। তিনি নারী যারা কাজ করেন তাদেরকে কামলা শব্দটা ব্যবহার করেছে, যে তোমরা কামলা আনবা না রানী আনবা বাসায়। রানী হচ্ছে যিনি বসে থাকেন, বাসায় বসে বসে থাকেন, বাইরে টাইরে যান না, বাইরে কেউ কত বড় কাজ করুক, যত বড়ই করুক না কেন, সে কামলা আমিরের দৃষ্টিকোণ থেকে। ইভেন তিনি যারা বাসায় থাকবেন, যে নারীরা হোমমেকার হবেন, আমি হোমমেকারকে সম্মান করি, যারা তারা খুবই গুরুত্বপূর্ণ কাজ করেন, তাদেরকেও তারা এনকারেজ করে বলছেন যে সেখানে তারা বিশেষ সম্মান জানাবেন, ইত্যাদি ইত্যাদি। এটা পরের যে স্টেপটা, যে পরের বক্তব্যটা, সেই বক্তব্যটার কথা একটু এবার বলা দরকার। সেটা হচ্ছে কোনো নারী কখনো জামাতের প্রধান হতে পারবেন না। মানে এটা শুনেই অ্যাঙ্কার বলছেন, খেয়াল করেছেন নিশ্চয়ই, যে আপনি এমন একটা দেশের কথা বলছেন যে গত 30 বছরে এটা নারীদের শাসনে নারীরা এখানে প্রধান ছিলেন। দুটো দলের প্রধানও নারী ছিলেন, প্রধানমন্ত্রী মানে রাষ্ট্র ক্ষমতায়। বহুদিন পর ডক্টর ইউনূস এসেছেন, মাঝখানে কিছুদিন 11 সময়ে ফখরুদ্দিনরা ছিলেন। এর বাইরে এই পুরো 91 থেকে এখন পর্যন্ত মূলত নারীদের শাসন। মাঝে এই দেড় বছর আর ওখানে 2 বছর, 3.5 বছর বাদ দিয়ে এই 35 বছরে মানে 30 বছরের বেশি সময় এটা। তো জামাত আমিরদের ব্যাখ্যা আপনারা খেয়াল করেছেন যে এটা তারা ডিফারেন্ট এন্টিটি এবং আল্লাহ যেভাবে চান সেভাবেই হবে। এখন প্রশ্নটা হচ্ছে আল্লাহ এভাবে চান কিনা, এটা নিয়ে ডিবেট আছে, আমি ডিবেটে ঢুকছি না, থিওলজিক্যাল ডিবেট হোক। কিন্তু জামাত আমির যখন এই কথা দ্ব্যর্থহীন ভাষায় বলেন, তখন এই প্রশ্ন আসতে পারে জামাতের মতো একটা দল বাংলাদেশের রাজনীতি করতে পারে কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এখানেও জামাতের দ্বিচারিতা বা অনেকে সরাসরি মুনাফিকি বলে ফেলেন, মুনাফিকি আছে। সেটা হলো তাদের গঠনতন্ত্র আমি চেক করলাম, এই খবরটা জানার পর গঠনতন্ত্র নিয়ে যেহেতু রিসেন্টলি কলাম লিখেছি, পড়েছি, আমি আবার চেক করে দেখলাম যে তাদের আমির হওয়ার যোগ্যতার মধ্যে লিখেননি তারা পুরুষ হতে হবে, অথচ এটা তাদের একটা যোগ্যতা, এটা উনি স্পষ্ট করেছেন যে নারী কখনো আমির হতে পারবে না, একদম স্পষ্টভাবে, কোনো রকম ইফস অ্যান্ড বাটস ছাড়া তিনি বলেছেন। তো ইনফ্যাক্ট গঠনতন্ত্রে লিখে দেওয়া দরকার ছিল। এগুলো হচ্ছে জামাতের মুনাফিকি, যে লিখে ফেলায় সমস্যা আছে। কারণ হলো বাংলাদেশের কনস্টিটিউশন আর্টিকেল 28 অনুযায়ী রাষ্ট্র বা কোনো পর্যায়ে নারীরা পুরুষের সমান অধিকার মানে তারা পাবেন। এই ভাষাটা নিয়ে অনেকে ডিবেট করেন যে নারী পুরুষের সমান অধিকার পাবেন না, কথাটা এরকম হলেই ভালো হতো, নারী পুরুষের সমান অধিকার থাকবে, হোয়াটএভার। সুতরাং কোনো পর্যায়ে নারী যদি কোনো অধিকার বঞ্চিত হয় সেটা আনকনস্টিটিউশনাল। এখন তারা কনস্টিটিউশনে লেখেন নাই, কিন্তু তাদের ভেতরটা আমরা দেখতে পাচ্ছি। আমি এই কথাটাই বারবার বলার চেষ্টা করেছি যে আমার মুখে যা বলে, যা লিখেছে, এগুলোর উপর রিলাই করার কিছু নাই। তারা তাদের এক এক রকম প্রয়োজনে, ভোট পাওয়ার প্রয়োজনে, আবার ওকে খুশি করার প্রয়োজনে, এটা করবো ওটা করবো না, কখনো শরিয়া করবো না, নানান কিছু বলার চেষ্টা করছেন। কিন্তু আলটিমেটলি আমরা বুঝতে পারি তাদের ভেতরটা কেমন। যেই দলটা একজন নারীকে তার প্রধান পদে বসাতে প্রস্তুত নয়, ইম্পসিবল, উনি নট পসিবল বলছেন সরাসরি, সেই দলটাকেও এই দেশের নারীরা কি ভোট দেবে? দেওয়া উচিত হবে। নারীদের এই ভাবনাগুলো ভাবা দরকার। তারা বেহেস্তের টিকিট বা অন্য যা যাই বলুক না কেন, নারীর প্রতি এই যে তাদের বিদ্বেষমূলক অবস্থান, নারীর কম কাজ করতে বলার কথা, এটা আসলে আদতে নারীকে পিছিয়ে দেওয়ার চেষ্টা। নারী কর্মমুখী যে নারীরা স্বাবলম্বী হয়েছেন, কাজ করেন, নিজের পায়ে দাঁড়ান, সেই নারীকে কামলা বলা, যে নারী ঘরে বসে কাজ থাকেন, যিনি হোম মেকার, তাকে রানী বলা, এই প্রত্যেকটা কারণ হোম মেকারও হতে হয় না, যে নারীরা কাজ করেন, তার হাজব্যান্ড এবং তারা মিলে সংসারের কাজগুলো তারা করেন, সেই নারী বরং ইভেন বেশি করেন। তো সুতরাং এই প্রবণতা তাকে আমরা দেখতে পাচ্ছি। তো নারীদের খুব সিরিয়াসলি ভাবা উচিত। আর আমি এই প্রশ্নটা আবারও করতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জামায়াত ইসলামীর মতো দলের বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা? কারণ তারা আমাদের কনস্টিটিউশনের বাইরে চিন্তা করছেন। কনস্টিটিউশনের বাইরে চিন্তা করতে হলে বিপ্লব করে ক্ষমতা দখল করেন, যেটা একসময় তারা বিপ্লব ইসলামী বিপ্লব বলে স্লোগান দিতেন, সেটা করুক। কিন্তু এখন গণতন্ত্রের নামে তারা এখানে ফিট ইন করে সফট কথা বলছেন, কিন্তু তাদের ভেতরে যা আছে আস্তে আস্তে বেরোচ্ছে। আমাদের জন্য এটা একটা বিরাট অশনি সংকেত, সবার সতর্ক থাকা খুব জরুরি। তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন। তো দর্শক, এই ভিডিওটি দেখে কি জানলেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট, গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা সকল ধরনের আপডেট নিউজ এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।